গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আজকে আমরা নতুন কোনো একটা অধ্যায়ের নতুন একটা অংশ আলোচনা করবার জন্য চলে এসেছি তোমাদের কাছে। তো তোমরা আশা করি যে অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করছি তোমরা সেটা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। আচ্ছা, খুব ভালো। আমরা পূর্বের দিনে কতটুকু অংশ আলোচনা করেছিলাম তোমরা কেউ একটু আমাকে বলো। হ্যাঁ, ঠিকই বলেছ। আমরা গত ক্লাসে সমুদ্র স্রোত অর্থাৎ বায়ুমণ্ডলে যে সমুদ্র স্রোত, সেই সমুদ্র স্রোত সৃষ্টির কারণ সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই তো? আচ্ছা, এই সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আর আমরা আলোচনা করেছিলাম শৈবাল সাগর, আর ছিল কুণ্ডলী বা গায়র। এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তোমরা সবাই একটু টেক্সট বই থেকে দেখে এসেছো? সবাই দেখে এসেছো? আচ্ছা, খুব ভালো। তাহলে শুরুতেই আমরা একটা কাজ করি যে তোমাদের যতটুকু অংশ আলোচনা করেছিলাম তোমরা সেই অংশগুলো ঠিক কতটা নিজেদের জন্য প্রস্তুত করতে পেরেছো বা প্রস্তুত করেছো সেটা একটু আমরা জেনে নিই। কে কতটা ভালোভাবে জেনেছো বা বুঝেছো একটু দেখে নিই আমি। আচ্ছা, তাহলে আমি যে প্রশ্নগুলো করব সবাই একটু রেসপন্স করবে, সবাই একটু হাত তুলে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, শুরুতেই আমি যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে, বলতো শৈবাল সাগর, এই শৈবাল সাগরটা কি কারণে গড়ে উঠেছে এবং কোথায় কোথায় এদের লক্ষ্য করা যায়? হ্যাঁ, ঠিকই বলেছ যে কোনো একটা অংশে কোনো মহাসাগরে যদি স্রোতের অর্থাৎ উষ্ণ স্রোত বা শীতল স্রোত, এই স্রোতের কুণ্ডলী আকারে মিলনের ফলে, ঠিক আছে, কুণ্ডলী আকারে মিলনের ফলে যে স্রোত শূন্য যে একটা অবস্থানের সৃষ্টি হয় সেইটাতেই বা সেই অংশকেই শৈবাল সাগর বলা হয়। এবং এখানটা শৈবাল ছাড়া আর অন্য কিছু জন্মাতে দেখা যায় না, তাই না? সেই জন্য এটাকে আবার জীবহীন মরুভূমিও বলা হয়ে থাকে। তো যে শৈবাল সাগরটা গড়ে উঠেছে, কোন মহাসাগরে গড়ে উঠেছে? উত্তর আটলান্টিক মহাসাগরে এই শৈবাল সাগরটি গড়ে উঠতে দেখা গেছে। বলো তো কোন কোন স্রোতের মিলনের ফলে বা চক্রাকার মিলনের ফলে, আবর্তনের ফলে এই স্রোতটি এই শৈবাল সাগরটি গড়ে উঠেছে? উপসাগরীয় স্রোত, উত্তর আটলান্টিক স্রোত, ক্যানারি স্রোত এবং উত্তর নিরক্ষীয় স্রোত। এই চারটি স্রোতে চক্রাকার আবর্তনের ফলে আমি আগের দিন তোমাদের নির্দিষ্ট ছবির মাধ্যমে দেখিয়েছিলাম, মনে পড়ছে তোমাদের? খুব ভালো। সেইখানটাতে কিন্তু আমরা এই শৈবাল সাগরের অবস্থান ঠিক কোথায় সেটা আমরা লক্ষ্য করেছি, অর্থাৎ আটলান্টিক মহাসাগরে, তাই তো? আচ্ছা, এর সাথে কুণ্ডলী বা গায়র কাকে বলা হয় বা কিভাবে এই কুণ্ডলী বা গায়র গড়ে ওঠে সেটা আমরা জানবো। তোমরা কে বলতে পারবে বলো, কুণ্ডলী বা গায়র? আচ্ছা, কুণ্ডলী বা গায়র হচ্ছে মূলত মহাসাগরে দেখতে পাওয়া যায়। কোন কোন মহাসাগরে দেখতে পাওয়া যায়? প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে আর ভারত মহাসাগরে। এই তিনটি মহাসাগরে, একদম ঠিক বলছে তোমার বন্ধু। কি বললো তোমার বন্ধু? উষ্ণ স্রোত, অর্থাৎ এই তিনটি বৃহৎ মহাসাগরে প্রশান্ত, আটলান্টিক এবং ভারত, এই তিনটি মহাসাগরে যখন উষ্ণ স্রোত এবং শীতল স্রোত যখন পাশাপাশি পাশাপাশি দেখা গেল মিলন হয়ে গেল, ঠিক আছে, পাশাপাশি দুটো স্রোত মিলিত হয়ে গেল এবং চক্রাকার একটা জলাবর্ত সৃষ্টি হয়, তাই না? এবং একদিকে দেখা যায় যে শীতল স্রোত আর একদিকে দেখা যায় উষ্ণ স্রোত, তার জলরাশি আলাদা, আর অপরদিকে শীতল স্রোত জলরাশি আলাদা। এই যে চক্রাকার জলাবর্ত সৃষ্টি হচ্ছে এটাকেই বলা হচ্ছে কুণ্ডলী বা গায়র। এই কুণ্ডলী বা গায়র কটি দেখা যায়?
তিনটি মহাসাগর মিলে 5টি গায়র দেখা যায়। কোথায় কোথায় দেখা যায়? উত্তর প্রশান্ত মহাসাগরে একটি, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি, আর আটলান্টিক মহাসাগরে, উত্তর আটলান্টিক মহাসাগরে একটি, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে একটি, আর ভারত মহাসাগরে একটি দেখা যায়। এরকম ভাবে 3টি মহাসাগর মিলে 5টি গায়র লক্ষ্য করা যায়, তাই তো? আচ্ছা, আর আমরা কি আলোচনা করেছিলাম? সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। আচ্ছা বলো তো, সমুদ্র স্রোত সৃষ্টি হয় মূলত কোন দুটি কারণের উপর ভিত্তি করে? একটা রয়েছে উৎপত্তি সংক্রান্ত কারণ, আর একটা রয়েছে সমুদ্র স্রোতের পরিবর্ধন সংক্রান্ত কারণ। আচ্ছা, এই পরিবর্ধন সংক্রান্ত কারণের মধ্যে কোন দুটি কারণ মূলত আলোচনা করা হয়েছিল? হ্যাঁ, ঠিক বলেছো। একটা হচ্ছে উপকূলের আকৃতি, আর একটা হচ্ছে ঋতু পরিবর্তন। আচ্ছা, এই উপকূলের আকৃতিটা আমাকে কেউ একটু বুঝিয়ে বলো তো। হ্যাঁ, ঠিকই বলেছো। হ্যাঁ, তাহলে কোনো মহাসাগরে কোনো স্রোত, সেটা উষ্ণ স্রোত হতে পারে বা শীতল স্রোত হতে পারে, তার প্রবাহ পথে যদি উপকূল ভাগ বা দ্বীপপুঞ্জ অর্থাৎ স্থলভাগের কোনো অংশ যদি সেই স্রোতের প্রবাহ পথের সম্মুখে পড়ে, তখন কি হয়? সেই যে স্রোতটা প্রবাহিত হতে দেখা যাচ্ছিল, সেই স্রোতটা তখন দিক পরিবর্তন করে বা একের বেশি অধিক শাখায় সেটা বিভক্ত হয়ে তার দিক পরিবর্তন করে। এটা আমরা দেখেছিলাম, তাই তো? উদাহরণ হিসাবে আমরা ব্রাজিলের সাও দ্বীপে নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত বাধা পেয়ে আমরা সেখানে দেখলাম দক্ষিণমুখী ব্রাজিল স্রোতের সৃষ্টি হয়েছে, কারণ সেখানে স্থলভাগে ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে কিন্তু সে দিক নির্দেশ করতে বাধ্য হয়েছে। এবং অনেক জায়গাতে আবার একের বেশি অধিক এই স্রোতের শাখা সৃষ্টি হতে দেখা গেছে। ঠিক আছে। আর 2 নম্বরে কি ছিল? ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তন কিভাবে কাজ করে? এই ঋতু পরিবর্তন বা এই যে মৌসুমী ঋতুর কথাই এখানে মূলত বলা হয়ে থাকে, সেটা দেখা যায় ভারত মহাসাগরীয় ভারতীয় দ্বীপপুঞ্জের ঠিক এই জায়গাগুলোতে। তো ঋতুভেদে কি হয়? সমুদ্র জলের উষ্ণতা আর লবণতার তারতম্য হয়। গ্রীষ্মকালে এই যে ভারতীয় মহাদেশ এবং ভারত মহাসাগরের উষ্ণতা, জলের উষ্ণতা যেমন বেশি হয়, লবণতার ঘনত্বও সেরকম বেশি হয়, তাই না? আবার বর্ষাকালে কি হয়? বর্ষাকালে যখন জল পায়, অতিরিক্ত জল বা বৃষ্টির জলের সাথে আগের জল মিশে গিয়ে কি হয়? লবণের ঘনত্বের মাত্রা অনেকটাই কমে যায়। তাহলে এইভাবে কিন্তু সমুদ্র স্রোতের উৎপত্তিতে ঋতু পরিবর্তন পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। এবং শীতকালে এই যে উত্তর পূর্ব মৌসুমী দ্বারা পূর্ব দিক থেকে যে শীতকালীন মৌসুমী স্রোত, আর বিপরীত দিক থেকে গ্রীষ্মকালে একই রকম ভাবে গ্রীষ্মকালীন মৌসুমী স্রোত কিন্তু সৃষ্টি হতে দেখা যায়, তাই না? আচ্ছা, আর উৎপত্তি সংক্রান্ত কারণের মধ্যে আমরা কি কারণ আলোচনা করেছিলাম? পৃথিবীর আবর্তন ও কোরিওলিস বল। 2 নম্বর ছিল বায়ু প্রবাহ। 3 নম্বর ছিল সমুদ্র জলের উষ্ণতার পার্থক্য। 4 নম্বর লবণতার পার্থক্য। আর 5 নম্বর হিমবাহের গলন। আচ্ছা বলো তো, সমুদ্র স্রোত, কোন সমুদ্র স্রোত কোন দিকে তার দিক বিক্ষেপ ঘটে? হ্যাঁ, এটা আমরা উষ্ণতার পার্থক্যের মধ্যে এই আলোচনাটা করেছি। সেটা হচ্ছে যে যদি নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন যে ব্যাপক পরিমাণ সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, তার ফলে কি হয়? সেই অঞ্চলে জলরাশি ব্যাপক উষ্ণতর হয়ে যায়। তাহলে উষ্ণতর হয়ে যাওয়ার জন্য এই উষ্ণ জল সমুদ্রের ওপরের অংশ দিয়ে, অর্থাৎ কি স্রোত? এটা পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত হিসাবে কোন দিকে যায়? ঠান্ডা হওয়ার জন্য মেরু অঞ্চলের দিকে, অর্থাৎ অপেক্ষাকৃত
কম অক্ষাংশগত অঞ্চলের দিকে, মেরু অঞ্চলের দিকে কিন্তু প্রবাহিত হতে দেখা যায়, তাই তো? আবার ঠিক উল্টো দিক থেকেও, যেমন মেরু অঞ্চলে বা কর্কটীয় সুমেরু কুমেরু অঞ্চল, এইগুলোতে, এই অঞ্চলগুলোতে সূর্যরশ্মি কেমন ভাবে পড়ে? তির্যক ভাবে পড়ে। তির্যক ভাবে পড়ার জন্য কি হয়, এখানকার যে জলরাশি, সেই নিরক্ষরেখা বা নিরক্ষীয় অঞ্চলের মতো গরম হতে পারে না। তাহলে সেখানকার জলরাশি কি হয়, ঠান্ডা থাকে। তাহলে সেই ঠান্ডা বা শীতল জলস্রোত, সেটা সমুদ্রের গভীর অঞ্চলের দিক থেকে কোন অঞ্চলের দিকে প্রবাহিত হয়? অপেক্ষাতর উষ্ণ অঞ্চলের দিকে, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হতে দেখা যায়। আমরা লবণতার ক্ষেত্রেও একই রকম দেখলাম, যে অঞ্চলে উষ্ণতা বেশি, তাহলে সেখানে লবণতার পরিমাণ কি হবে? উষ্ণতা যেখানটায় বেশি হবে, লবণতার পরিমাণও সেখানে বেশি হবে, কারণ জল যদি কমে যায় লবণের পরিমাণ বেশি হয়ে যাবে। আবার যেখানে ঠান্ডা, সেখানে লবণতার পরিমাণ কম হবে। তাহলে এরকম ভাবে কম লবণাক্তযুক্ত অঞ্চল থেকে বেশি লবণাক্তযুক্ত অঞ্চলের দিকেও স্রোত প্রবাহিত হতে পারে। বায়ু প্রবাহের ক্ষেত্রে বলো, বায়ু ঠিক যেদিকে প্রবাহিত হয়, সমুদ্রের ওপরে জলরাশি কিন্তু সেই দিকেই প্রবাহিত হতে দেখা যায়, তাই না? আচ্ছা বলো, বায়ুর গতিবেগ যদি 50 কিমি হয়, তাহলে স্রোতের বেগ কত হবে? সেখানে স্রোতের বেগ হতে পারে 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত, তাই তো? তাহলে এইগুলো আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। তোমরা সবাই খুব ভালোভাবে উত্তর দিতে পেরেছো, উত্তর দিয়েছো। আমি আশা করি তোমরা পরবর্তী বিভিন্ন যে ক্লাসগুলো করা হবে, আলোচনা করা হবে, তোমরা একই রকম ভাবে মনোযোগ সহকারে শুনবে এবং তোমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং উত্তর দিয়ে থাকবে, তাই না? তাহলে আজকে আমরা এর পরবর্তী যে অংশ, সেই অংশ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। দেখো, এই সমুদ্র স্রোত যখন আমরা জানলাম, প্রথমে সমুদ্র স্রোত কি, কোন কোন অঞ্চলে প্রবাহিত হয়, কি সমুদ্র স্রোত হয়, অর্থাৎ আমরা জানলাম উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ সম্পর্কে জানলাম, যে কোন নির্দিষ্ট অঞ্চলে বা কিভাবে সমুদ্র স্রোত প্রবাহিত হতে দেখা যায়, সৃষ্টি হয়। আর এবার আমরা আলোচনা করব সমুদ্র স্রোতের প্রভাব। এই যে সমুদ্র স্রোত সৃষ্টি হয়েছে, এ সৃষ্টি হয়ে উপকূল অঞ্চলে বা স্থল অঞ্চলে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে কি রকম প্রভাব বিস্তার করে, সেইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, আজকে আমরা এই তৃতীয় অধ্যায়ের বায়ুমণ্ডল, আজকে আলোচনার বিষয় হচ্ছে সমুদ্র স্রোতের প্রভাব, ঠিক আছে? তো সমুদ্র স্রোতের প্রভাব, সেই প্রভাব কি কি লক্ষ্য করা যায়, অর্থাৎ এই যে সমুদ্রের স্রোতগুলো দেখতে পাচ্ছি এইখানটাতে ম্যাপের মধ্যে, এইগুলো কোন অঞ্চলে কি প্রভাব বিস্তার করে, কতখানি অর্থনৈতিক প্রভাব বিস্তার করে, প্রাকৃতিকভাবে প্রভাব বিস্তার করে, সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে তোমরা সবাই একটু মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে? যদি কারোর কোথাও কোনো সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আচ্ছা দেখো, এই সমুদ্র স্রোত যে প্রভাব, এই সমুদ্র স্রোতের প্রভাব মূলত 3টি ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কি কি ক্ষেত্র? সবথেকে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ যে প্রভাব লক্ষ্য করা যায়, তার নাম হচ্ছে মগ্নচড়া ও মৎস্য ক্ষেত্র সৃষ্টি। এই মগ্নচড়াটা কি, সেটা আমরা পরবর্তী অংশে আলোচনা করছি। এখন একটু জাস্ট পয়েন্টটা জেনে রাখো, মগ্নচড়া। 2 নম্বর যে কারণ বা প্রভাব, সেটা হচ্ছে জলবায়ুর পরিবর্তন। কোন কোন অংশে জলবায়ুর কেমন পরিবর্তন হয়, সেটা আমরা লক্ষ্য করতে পারবো এখানে। আর জলবায়ুর উপর কিভাবে সমুদ্র স্রোত প্রভাব বিস্তার করে, সেটাও আমরা জানবো। তবে আজকে আমাদের আলোচনার বিষয় হবে
1 নম্বর কারণ এবং 2 নম্বর কারণ অর্থাৎ মগ্ন চড়া মৎস্যক্ষেত্র সৃষ্টি, এর বিভিন্ন গুরুত্ব আর জলবায়ুর পরিবর্তন, তার বিভিন্ন প্রভাব, সেগুলো আমরা বিস্তারিত জানব। তাহলে 1 নম্বর কারণ অনুযায়ী মগ্ন চড়া ও মৎস্যক্ষেত্র সৃষ্টি। তাহলে মগ্ন চড়া, চড়া মানে কি? চড়া মানে আমরা বাংলা ভাষায় মূলত যেটা বুঝি, কোনো একটা অংশে, একদম ঠিক বলেছে তোমাদের বন্ধু, যে পলি বালি জমে সেই জায়গাটা একটা অগভীর, একটু সামান্য ঢাল বিশিষ্ট হতে পারে, একটা চড়ার সৃষ্টি হতে পারে, তাই না? সেটাকে আমরা মগ্ন চড়া বলি, ঠিক আছে, বা চড়া বলি। তো এইখানটাতে নদীতে যদি আমরা দেখি সেটা চড়া বলছি, এবং সমুদ্রের এই অংশে এর গুরুত্ব কিন্তু অনেকখানি। কেন এর গুরুত্ব অনেকখানি? কিভাবে মগ্নচড়া সৃষ্টি হচ্ছে? দেখো, সমুদ্রে কিন্তু হঠাৎ করে এই নদীর মতো যেখানে সেখানে পলি বালি জমে গিয়ে কিন্তু এই চড়া সৃষ্টি হতে পারে না, কারণ সমুদ্রের জলরাশির পরিমাণটা অনেক বিপুল পরিমাণে লক্ষ্য করা যায়, এবং গভীরতার মাত্রা বা গভীরতার পরিমাণটাও অনেকটা বেশি, ঠিক আছে? তো কিভাবে এর উৎপত্তি হয় এই মগ্নচড়া? মগ্নচড়া উৎপত্তি হয় মূলত যে শীতল স্রোত, আমরা যখন আলোচনা করছিলাম শীতল স্রোত, এই শীতল স্রোতের সাথে কিন্তু বড় বড় বরফের চাই, বড় বড় বা মানে বরফের যে টুকরো টুকরো অংশ এই শীতল স্রোতের সঙ্গে প্রবাহিত হতে দেখা যায়। আর এই হিমশৈলগুলো কোত্থেকে আসছে? এই হিমশৈলগুলো কিন্তু মূলত মহাদেশীয় হিমবাহ। তো যখন হিমবাহের অংশ থেকে এগুলো যখন সমুদ্রে বা চলে এসছে, তখনই কিন্তু সেই বরফের মধ্যে দিয়ে নুড়ি, কাঁকর, পলিবালি অর্থাৎ হিমবাহ, সেই হিমবাহের তার সঞ্চয় কার্য, ক্ষয় কার্যের দ্বারা যে পলি বালি সব জমেছিল, সেই এই হিমশৈলের সঙ্গে কিন্তু, হিমশৈলের মধ্যে আগে থেকে নুড়ি, কাঁকর, পলিবালি ছিল, তাহলে সেই নুড়ি, কাঁকর, পলিবালিগুলো যদি যখন বরফ জমে যায়, সেগুলো কি হবে? সেই অংশেই মানে গলে যায়, জমে যায়, বরফ যদি গলে যায়, তাহলে সেই নুড়ি, কাঁকর, জমে থাকা নুড়ি, কাঁকর, বালি, পলি, আগাছা, ওজন অনুসারে সেই যে জায়গাটায় বরফটা গলে যাবে, বরফের যে চাই, হিমশৈলের যে বিরাট বড় অংশ, সেটা কিন্তু ওই অংশেই ধীরে ধীরে জমতে থাকবে। তাহলে এরকম যদি দীর্ঘদিন ধরে জমতে থাকে নুড়ি, কাঁকর, পলি, বালি, তাহলে সেখানটায় সমুদ্রের মধ্যে একটা অগভীর একটা স্থান, অগভীর একটা চড়া সৃষ্টি হতে পারে, যেটা মৃদু ঢালু হবে, নিমজ্জিত চড়া হবে। তাকে কি বলা হচ্ছে? তাকে মগ্ন চড়া বা সাবমার্জড ব্যাংক বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে বোঝা গেল মগ্ন চড়া কিভাবে সৃষ্টি হয়। মগ্ন চড়া সৃষ্টি হওয়ার প্রাথমিক উপাদান হচ্ছে কিন্তু হিমশৈল, ঠিক আছে? বোঝা গেল তাহলে? আচ্ছা, উদাহরণ দেখো, আমরা এখানে পৃথিবী বিখ্যাত 3টি মগ্ন চড়ার ছবি আমি তোমাদের সামনে দেখেছি। একটা হচ্ছে, বলা হচ্ছে উত্তর পূর্ব আটলান্টিক উপকূলে শীতল কুমেরু এবং উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের মিলনে তৈরি হয় ডগার্স ব্যাংক। সবসময় মাথায় রাখবে এইটা, যে মগ্নচড়া সৃষ্টি হতে গেল যেমন হিমশৈল একটা প্রাথমিক উপাদান, তার সাথে সাথে এখানটাতে শীতল স্রোত এবং উষ্ণ স্রোতের কিন্তু মিলন হতেই হবে। কারণ শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈল যখনই উষ্ণ স্রোতের সঙ্গে মিলন হবে পরস্পরের, তখন সেই উষ্ণ স্রোত অর্থাৎ গরম জলের সংস্পর্শে হিমশৈলটা ধীরে ধীরে গলতে শুরু করবে, ঠিক আছে? তো এইভাবে প্রশ্ন আসতে পারে, ডগার্স ব্যাংক কোন দুটি স্রোতের ফলে তৈরি হয়েছে? তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর পূর্ব আটলান্টিক উপকূলে শীতল কুমেরু এবং উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের মিলনে ডগার্স ব্যাংক তৈরি হয়েছে। এই হচ্ছে ডগার্স ব্যাংক, ঠিক আছে? তাহলে এখানে কোন কোন স্রোত দেখা যাচ্ছে? শীতল কুমেরু স্রোত এবং উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত।
এছাড়াও রয়েছে রকফল ব্যাংক, গডউইন ব্যাংক, ওয়েলস ব্যাংক, পিট ব্যাংক, সিডার ব্যাংক, এগুলো আমরা লক্ষ্য করতে পারি বা দেখতে পাওয়া যায়। ঠিক আছে। আর শীতল ল্যাব্রাডর ও উষ্ণ উপসাগরীয় স্রোতের ফলে তোমার উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে গ্র্যান্ড ব্যাংক, এই হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। তাহলে একটা হয়েছে তোমার উত্তর পূর্ব আটলান্টিক উপকূলে, আর একটা রয়েছে উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে। এখানে কোন কোন স্রোত? এই ডগার্স ব্যাংক তৈরি হচ্ছে শীতল শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত। ঠিক আছে। তাহলে একটা হচ্ছে ল্যাব্রাডর স্রোত আর একটা হচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোতের ফলে এই গ্র্যান্ড ব্যাংক তৈরি হচ্ছে। এই গ্র্যান্ড ব্যাংক কিন্তু পৃথিবীর সব থেকে বড় একটা মগ্ন চড়ার উদাহরণ আমরা বলতে পারি। আর কি কি রয়েছে? ফেনা ব্যাংক রয়েছে, মিড ব্যাংক, জেফ্রি ব্যাংক, জর্জেস ব্যাংক, সেন্ট পিয়ারি ব্যাংক। এই ব্যাংকগুলো অতটা সেই অর্থে বিরাট বিরাট আকার ধারণ করেনি। মূলত এই গ্র্যান্ড ব্যাংকই সব থেকে হচ্ছে পৃথিবীর মধ্যে বড় গ্র্যান্ড ব্যাংক। এই গ্র্যান্ড ব্যাংক, ডগার্স ব্যাংক, রকফল ব্যাংক, এগুলো মূলত একটু গুরুত্বপূর্ণ বেশি। ঠিক আছে। তাহলে বোঝা গেল 1 নম্বর যে কারণ সমুদ্র স্রোতের প্রভাব, মগ্নচড়া ও মৎস্যক্ষেত্র সৃষ্টি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই মগ্নচড়ার গুরুত্ব কতখানি, মগ্নচড়া কি কি ভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে সেটা আমরা জানব। তাহলে আমরা প্রথমেই জানলাম যেখানটাতে নুড়ি কাঁকড় পলিবালি ধীরে ধীরে জমতে জমতে সেই জায়গাটা একটা অগভীর স্থান, একটা ঢালু স্থান তৈরি হচ্ছে, নিমজ্জিত একটা চড়া সৃষ্টি হচ্ছে, এবং এটা কিন্তু সমুদ্রের তলাতে নিমজ্জিত রয়েছে, এটা কিন্তু জলের উপর ভেসে উঠছে না, সেই জন্য বলে নিমজ্জিত। ঠিক আছে। তো এইখানটাতে এই মগ্ন চড়াগুলোতে মাছ ধরার প্রচুর সুবিধা রয়েছে, কারণ সমুদ্রের গভীর কোনো অঞ্চলের মধ্যে যদি একটা অগভীর স্থান লক্ষ্য করা যায়, তাহলে সেখানটায় কিন্তু প্লাঙ্কটন এবং krill এদের প্রাচুর্যের জন্য বিভিন্ন প্রজাতির মাছের সমাবেশ লক্ষ্য করা যায়। ঠিক আছে। তাহলে এই যে বিভিন্ন মাছ, প্লাঙ্কটন, krill, এই যে প্লাঙ্কটন, krill, এগুলো তো মূলত সামুদ্রিক মাছেদের খাদ্য, তাই না? তাহলে যেখানটাতে প্লাঙ্কটন এবং krill জমতে দেখা যাবে বা তাদের সমাবেশ দেখা যাবে, সেখানে কিন্তু বিভিন্ন প্রজাতির মাছেরও সমাবেশ ঘটবে। শীতল স্রোতের জন্য সার্ডিন, বনিটো, টুনা, হেগ, হ্যাডক এই মাছের আগমন বা আসতে দেখা যায়। আবার নাতিশীতোষ্ণ জলবায়ুর জন্য জিক মৎস্যক্ষেত্রগুলিও কিন্তু বিকাশ লাভ করে। তাহলে এই হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। দেখো এখানে নর্থ ইস্ট নিউফাউন্ডল্যান্ড সেল, এখানে গ্র্যান্ড ব্যাংক অফ নিউফাউন্ডল্যান্ড। তাহলে এইখানটাতে মূলত দেখো একটু হলেও লক্ষ্য করা যাচ্ছে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে এইখানে একটা মানে অগভীর একটা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, এই উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যে। এছাড়াও এই যে ডগার ব্যাংক রয়েছে, এই ডগার্স ব্যাংকেও এখানেও কিন্তু বিভিন্ন ধরনের খনিজ সম্পদ বা খনিজ তেল এগুলো কিন্তু পাওয়া যায়। তাহলে শুধুমাত্র মগ্নচড়াগুলো যে শুধুমাত্র মৎস্য ক্ষেত্রের আহরণ হিসাবে ব্যবহার করা হয় তেমনটা নয়, এখানে কিন্তু খনিজ দ্রব্যও কিন্তু এখান থেকে উত্তোলন করা হয়। ঠিক আছে। তো মগ্নচড়া এই যে গ্র্যান্ড ব্যাংক অঞ্চলে উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, যেমন এই যে ডগার্স ব্যাংক অঞ্চলে রয়েছে উত্তর পূর্ব আটলান্টিকে, এগুলো কিন্তু এই মৎস্যক্ষেত্র, মহাসাগরের মৎস্যক্ষেত্র, এই দুটোর কথাই বলা হচ্ছে ডগার্স ব্যাংক আর গ্র্যান্ড ব্যাংক। খনিজ সম্পদ কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? অগভীর মগ্নচড়াগুলোতে সাম্প্রতিককালে কিছু কিছু জায়গায় খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, ফসফেট, পটাশ, ম্যাঙ্গানিজ, নুড়ি, এই সামুদ্রিক লবণগুলো, এই খনিজ দ্রব্যগুলো কি করা হচ্ছে? উত্তোলন করা হচ্ছে।
ঠিক আছে, তাহলে কি কি খনিজ দ্রব্য পাওয়া যাচ্ছে? খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, ফসফেট, পটাশ, ম্যাঙ্গানিজ, এইগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এই যে সব থেকে বৃহত্তম বা ব্যাংকের নাম কি? সেটা হচ্ছে গ্রান্ট ব্যাংক। আমি তোমাদের একটু আগে আলোচনার সময় বলছিলাম। দেখো গ্রান্ট ব্যাংকের আয়তনটা ঠিক এইরকম হয়েছে। এই হচ্ছে গ্রান্ট ব্যাংকের আয়তন। এই হচ্ছে শীতল ল্যাব্রাডর স্রোত আর উষ্ণ উপসাগরীয় স্রোত, এই দুটো মিলনের ফলে এখানে যাবতীয় বরফগুলো গলে যাচ্ছে। গলে গিয়ে এই অংশে নুড়ি কাকর পলিবালি জমে একটা অগভীর স্থান তৈরি হয়েছে, এবং এটা যেহেতু একটা উপকূলের অঞ্চলের একটা কাছেই, সেই জন্য মৎস্য ক্ষেত্রের একটা উল্লেখযোগ্য স্থান তৈরি হয়েছে। ঠিক আছে, তো গ্র্যান্ড ব্যাংক বিশ্বের বৃহত্তম মগ্নচড়া। এর ক্ষেত্রমান কত? ক্ষেত্রমান 96,000 বর্গ কিলোমিটার, মানে এতটাই বড়, 96,000 বর্গ কিলোমিটার। গভীরতা, গভীরতা প্রায় 90 মিটার। ঠিক আছে, তাহলে উত্তর আমেরিকার গ্র্যান্ড ব্যাংক অঞ্চলে, তাহলে এই যে অঞ্চলে গ্র্যান্ড ব্যাংক অঞ্চলে উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় বাণিজ্যিক মৎস্যক্ষেত্র বিকাশ লাভ করেছে। ঠিক আছে, তো কি কি কারণে, এই যে প্রশ্ন গ্র্যান্ড ব্যাংক মৎস্য আহরণে বিখ্যাত কেন, সেই প্রশ্নের উত্তরটা আমরা এবার জানবো। কেন এখানে এত মৎস্যের সমাগম হতে দেখা যায়, সমাবেশ হতে দেখা যায়। এই যে বিশ্বের বৃহত্তম মগ্নচড়া হওয়ার জন্য গ্র্যান্ড ব্যাংকের ক্ষেত্রমান কি? বিশাল, প্রায় 96,000 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে এই অঞ্চলটি লক্ষ্য করা যাচ্ছে, এবং এর গভীরতা 90 মিটারেরও কম। ফলে কি হয়, বাণিজ্যিকভাবে সামুদ্রিক মাছ ধরতে কিন্তু এখানে বেশ সুবিধা হয়। ঠিক আছে, 2 নম্বর কি? সূর্যালোক পুষ্ট, অর্থাৎ সূর্যের আলো যদি এখানটায় বেশি পরিমাণে পায়, তাহলে এই অংশে কি হচ্ছে, এবং অগভীর হচ্ছে, অগভীর হওয়ায় সামুদ্রিক মাছের যে খাদ্য প্লাঙ্কটনের প্রচুর প্রাচুর্য এখানে ঘটে। কারণ তোমরা জেনেছো, জানো যে যত সমুদ্রের গভীরে যাওয়া যায় সূর্যের আলো তত কম প্রবেশ করে। তাই সূর্যের আলো যদি প্রবেশ করতে না পারে, তাহলে সেখানে কি এই যে প্লাঙ্কটন, জু প্লাঙ্কটন বা ফাইটোপ্লাঙ্কটন, সেগুলো কিন্তু সেখানে জন্মাতে পারবে না। তাহলে এখানে অগভীর হয়েছে, 100 মিটার পর্যন্ত বা 200 মিটার পর্যন্ত সূর্যের আলো কিন্তু সহজেই প্রবেশ করতে পারে। তাহলে সেই পর্যন্ত, সেই জন্য এখানে প্লাঙ্কটনের কিন্তু প্রচুর প্রাচুর্য ঘটে বা লক্ষ্য করা যায়। ঠিক আছে, বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণে মাছের সমাবেশ ঘটে এখানটায়। যেহেতু এটা অগভীর অংশ, এই অগভীর অংশে বিভিন্ন প্রজাতি, শুধুমাত্র এক ধরন দু ধরনের মাছ নয়, বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ এই অঞ্চলে সমাবেশ ঘটতে দেখা যায়। আর কি হয়, এই নাতিশীতোষ্ণ জলবায়ুতে মাছের জন্ম ও বৃদ্ধি এবং মাছ সংরক্ষণ এবং মাছ ধরার সুবিধা প্রচুর পরিমাণে পাওয়া যায়। যেহেতু নাতিশীতোষ্ণ অঞ্চল, তাই যদি প্রচুর পরিমাণে মাছ ধরাও হয়, আহরণ করা হয়, তাহলে সেই মাছগুলোকে সহজেই স্টোর করে রাখা যায়, এবং মাছের বৃদ্ধি হওয়ার জন্য এটা একটা উপকূল প্রাকৃতিক পরিবেশ। তাই মাছ এখানে খুব সহজেই বেড়ে উঠতে পারে। ঠিক আছে, যেহেতু আবার তাদের খাদ্যের সমাবেশটা এখানে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে গ্র্যান্ড ব্যাংক মৎস্য আহরণে বিখ্যাত কেন, সেটা বোঝা গেল। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত কি কি বিষয় সম্পর্কে আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম সমুদ্র স্রোতের প্রভাব মূলত 3টি কারণের উপরে লক্ষ্য করতে পেরেছি আমরা। 1 নম্বর হচ্ছে মগ্নচড়া সৃষ্টি বা তার সঙ্গে মৎস্যক্ষেত্র সৃষ্টি, জলবায়ুর পরিবর্তন, আর 3 নম্বর জলবায়ুর প্রভাব। তো এখানে যে মগ্নচড়া, সেই মগ্নচড়া সম্পর্কে আমরা জানলাম কিভাবে মগ্নচড়া সৃষ্টি হয়, এবং এই মগ্নচড়ার গুরুত্ব কি কি দিক থেকে গুরুত্ব রয়েছে, মৎস্য আহরণে আর খনিজ সম্পদ উত্তোলনে। খুব ভালো। তারপরে আমরা কি জানলাম,
এবার আমরা জানলাম যে বিশ্বের বৃহত্তম যে মগ্নচড়া তার নাম কি? গ্র্যান্ড ব্যাংক। তো এই যে গ্র্যান্ড ব্যাংক, এই গ্র্যান্ড ব্যাংকের কেন এখানে সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মৎস্য আহরণ ঘটে, তার কারণগুলো আমরা আলোচনা করলাম, তাই তো? এতক্ষণ তোমরা সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় যে কারণ সেইটা সম্পর্কে আলোচনা করব, যেটা হচ্ছে জলবায়ুর পরিবর্তন। তো সমুদ্র স্রোত কিভাবে জলবায়ুর পরিবর্তন ঘটাতে সাহায্য করে? এখানে জলবায়ুর পরিবর্তন ঘটাতে সমুদ্র স্রোতের যেটা দুটি স্রোতের খুব উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটির নাম হচ্ছে এল নিনো, আরেকটির নাম হচ্ছে লা নিনা। তো কি করে এই দুটি স্রোত দেখি আমরা। কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? 2 থেকে 7 বছর গড় অন্তর পরপর এই স্রোতগুলোকে দেখতে পাওয়া যায়। কোথায়? ইকুয়েডর, পেরু, চিলির অর্থাৎ প্রশান্ত মহাসাগরের উপকূলে উষ্ণ এল নিনো। তাহলে এল নিনো যে স্রোতটা, তার প্রকৃতি কেমন? উষ্ণ এল নিনো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে স্রোতের প্রকৃতি যদি উষ্ণ হয়, তাহলে সেটা যে অঞ্চলের উপর দিয়ে বা যে উপকূল অঞ্চলের দিকে প্রবাহিত হবে, সেই অঞ্চল স্বাভাবিকভাবেই উষ্ণ থেকে উষ্ণতর হবে, হবে তো? আচ্ছা, আর হচ্ছে শীতল লা নিনা। তাহলে লা নিনার কি? এটা শীতল। তাহলে এটার প্রভাবে যে উপকূল অঞ্চলে প্রবাহিত হবে, সেই অঞ্চল কি হবে? শীতল জলবায়ু লক্ষ্য করা যাবে। তাহলে এরকম ভাবে এই দুটি স্রোতের প্রভাবে আবির্ভাবে বিশ্ব জলবায়ুর নানা রকম পরিবর্তন হতে দেখা যায়। ঠিক আছে? এই এল নিনোকে আমরা যদি মানে স্বাভাবিক কথায় বলি, এল নিনো হচ্ছে দুষ্টু ছেলে, যেটা উষ্ণ স্রোত, আর শীতল লা নিনা হচ্ছে শান্ত বালিকা, যেটা শীতল লা নিনা স্রোত বলা হয়ে থাকে। ঠিক আছে? তো প্রথমে আমরা এল নিনো যে স্রোত অর্থাৎ উষ্ণ স্রোত, তার প্রভাব আলোচনা করব। কি কি প্রভাব লক্ষ্য করতে পারছি? দেখো, এই এল নিনোর তার প্রভাব মানে যাতায়াতের পথটা দেখো, এই হচ্ছে তার যাতায়াতের পথ। ঠিক আছে? উত্তর ও মধ্য আমেরিকার, দেখো যে উত্তর ও মধ্য আমেরিকার, এই যে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এই উত্তর ও মধ্য আমেরিকার পশ্চিম উপকূল, অর্থাৎ এই যে পশ্চিম উপকূল, উপকূলে মেক্সিকো উপসাগর, পেরু, চিলি ও ইকুয়েডরের মরু অঞ্চলে প্রবল বর্ষণ, বন্যা এবং বজ্রঝড়ের প্রকোপ বৃদ্ধি পায়। কোথায় কোথায় দেখা যাচ্ছে? উত্তর এবং মধ্য আমেরিকার যে পশ্চিম উপকূল রয়েছে, সেই অংশে পেরু, চিলি, ইকুয়েডর, এই অঞ্চলে মেরু অঞ্চলে প্রবল যেমন বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে বন্যা এবং বজ্রঝড়ের প্রকোপ কিন্তু বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। আর কি হচ্ছে? ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারতে উষ্ণতর ও শুষ্কতর আবহাওয়া সৃষ্টি হচ্ছে এবং তার জন্য অনাবৃষ্টি হচ্ছে। ঠিক আছে? তাহলে একদিকে যেমন প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, আবার অপরদিকে কিন্তু ব্যাপক উষ্ণতর এবং শুষ্কতর আবহাওয়া এবং অনাবৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আর কোথায় প্রভাব লক্ষ্য করা যাচ্ছে? এই হচ্ছে অস্ট্রেলিয়া। পূর্ব অস্ট্রেলিয়ার নিউ গিনি, দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপাইন্স, এগুলোতে খরা এবং গ্রীষ্মে ব্যাপক তাপপ্রবাহ সৃষ্টি হয় এই এল নিনোর জন্য। ঠিক আছে? আর গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়। তোমরা জানো যে আমাদের এই ভারতবর্ষ মৌসুমী জলবায়ুর দেশ, এবং বিভিন্ন সময় তোমরা হয়তো শুনে থাকবে বিভিন্ন আলোচনায়, বিশেষ করে বিভিন্ন খবরে, যে এল নিনোর প্রভাবে এই নির্দিষ্ট বছরে মৌসুমী জলবায়ু ভারতবর্ষে ঢুকতে দেরি হচ্ছে। তো যদি ভারতবর্ষে মৌসুমী জলবায়ু ঢুকতে দেরি হয়, তাহলে কি হবে? বৃষ্টিপাতও দেরিতে ঢুকবে। সেই জন্য এই এল নিনোর প্রভাবেই কিন্তু ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ু, তার প্রভাবে বৃষ্টিপাত কম হয় এবং খরা সৃষ্টি হয়। তাহলে আমাদের ভারতবর্ষেও
যে এল নিনোর প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। প্রথমেই বলেছি উষ্ণতর আবহাওয়া মানে এখানটায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, ফলে আমাদের ভারতবর্ষ জুড়ে খরা দেখা যায়। তাহলে এল নিনোর প্রভাবে কি কি দেখা যাচ্ছে? ড্রট কন্ডিশন মানে খরা হচ্ছে প্রচন্ড পরিমাণে, ওয়ার্ম ওয়াটার অর্থাৎ উষ্ণ জল, ব্যাপক পরিমাণ বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, রাইজিং মোস্ট, এই যে প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের একটা অবস্থা লক্ষ্য করা যাচ্ছে, এবং বজ্র ঝড়ের প্রকোপ দেখা যাচ্ছে, অতিরিক্ত বৃষ্টি হতে পারে, বন্যা হতে পারে, এগুলো আমরা লক্ষ্য করতে পারছি, মানে যা আমরা উদাহরণ জানলাম, তাই তো? এইখানটায় দেখো, এটা হচ্ছে নর্মাল ইয়ার, যে বছরে এল নিনোর আবির্ভাব হয় না। কি হচ্ছে মূলত এই যে অঞ্চলে, অর্থাৎ মধ্য আমেরিকা অর্থাৎ সাউথ আমেরিকা এবং উত্তর আমেরিকার মাঝখান দিয়ে যে স্রোত অস্ট্রেলিয়ার দিকে চলে আসে, কিন্তু এর সেভাবে কোনো প্রভাব লক্ষ্য করা যায় না। প্রশান্ত মহাসাগর অস্ট্রেলিয়া উপকূলের দিকে আসছে, কিন্তু এটা নর্মাল একটা অংশ, যদি উষ্ণ সমুদ্র স্রোত আসছে। কিন্তু এল নিনো ইয়ারে কি হয়, যে বছর এল নিনো হয় সে বছরে ঠিক বিপরীত অবস্থা লক্ষ্য করা যাচ্ছে অস্ট্রেলিয়ার এই এবং দক্ষিণ এশিয়ার দিক থেকে। পূর্বালি বা ইস্টার্লি উইন্ডস অর্থাৎ পূর্ব দিক থেকে, অস্ট্রেলিয়ার পূর্ব দিক থেকে অতি উষ্ণতর একটা সমুদ্র স্রোত প্রবাহিত হয়, যেটা গিয়ে এই সাউথ আমেরিকা অর্থাৎ এই যে পেরু, চিলি, ইকুয়েডর এবং উত্তর আমেরিকার মধ্যপ্রান্ত ব্যাপকভাবে এই অঞ্চলের উষ্ণতা কিন্তু বেড়ে যায়, ঠিক আছে, এবং তার প্রভাব আমাদের ভারতবর্ষের উপরেও পড়ে, যেটা খরা সৃষ্টি হতে দেখা যায়। অনাবৃষ্টি হয়, বৃষ্টি না হলে কি হবে? খরা হবে। তাহলে জলবায়ু পরিবর্তনে আমরা এল নিনো স্রোতের প্রভাব দেখলাম। আর একটা কি রয়েছে? শীতল লা নিনা স্রোতের প্রভাব বা আবির্ভাব। তার ফলে কি হয় দেখি। তাহলে এল নিনোর প্রভাবে যদি অতিরিক্ত পরিমাণে উষ্ণতর বা শুষ্কতর বা জলবায়ুর তাপমাত্রা বৃদ্ধি পায়, লা নিনার পরিবর্তে ঠিক কিন্তু একটু উল্টোই হয়। পেরু, চিলি, ইকুয়েডর, এই যে দেখো ওয়েট অ্যান্ড কুল এই যে যাচ্ছে, এটাই হচ্ছে লা নিনা স্রোতের অংশ। উত্তর ও মধ্য আমেরিকার পশ্চিম উপকূলে অনাবৃষ্টি, খরা এবং শীতের শৈত্য প্রবাহ সৃষ্টি হয়। তাহলে আমরা এল নিনো সময় জেনেছিলাম ঠিক এই পেরু, চিলির এই অংশগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি হয়েছিল, আর লা নিনার জন্য এই অংশে এসে কিন্তু প্রচুর পরিমাণে অনাবৃষ্টি মানে বৃষ্টি হচ্ছে না, খরা আর শীতে ব্যাপক ঠান্ডা, শীতে শৈত্য প্রবাহ সৃষ্টি হয়েছে, ঠিক আছে। আর কি হচ্ছে? দক্ষিণ ব্রাজিল ও উত্তর আর্জেন্টিনাতে শৈত্যপ্রবাহ ও শুষ্কতা বৃদ্ধি পায়, ঠিক আছে। আর পশ্চিম মধ্য প্রশান্ত মহাসাগরে যে বিভিন্ন দেশগুলো রয়েছে সেখানে লা নিনার প্রভাবে কিন্তু টাইফুন, ব্যাগুই, উইলুই যে বিভিন্ন শক্তিশালী ঘূর্ণিঝড় অর্থাৎ ক্রান্তীয় শক্তিশালী যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের প্রকোপ কিন্তু বৃদ্ধি হতে দেখা যায়। তাহলে দেখো লা নিনার প্রভাবে এই অংশে বন্যা হচ্ছে, এই অংশে আমেরিকার দক্ষিণ আমেরিকার অংশে খরা সৃষ্টি হচ্ছে, এখানটার যে পরিমাণ উষ্ণতা থাকে আরো বেশি পরিমাণ উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, আবার এই অংশে ঠান্ডার পরিমাণ ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তাহলে এল নিনোতে ঠিক যে বৈশিষ্ট্য বা যে অবস্থা দেখা যেত, লা নিনাতে ঠিক তার বিপরীত অবস্থা কিন্তু লক্ষ্য করা যায়, ঠিক আছে। আর এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের এই 2000 যে 24-25 সাল অর্থাৎ 24 সাল 25 সালে যদি আমরা জলবায়ু পর্যালোচনা করি, তাহলে সেটা ছিল কিন্তু লা নিনার প্রভাব। এই বছর লা নিনার বছর ছিল। তো লা নিনা আসার জন্য আমাদের ভারতবর্ষে এবার দেখবে প্রয়োজনের বেশি, অনেক বেশি কিন্তু বৃষ্টি হয়েছে। কোনো কোনো অংশে বিভিন্ন রাজ্যে বন্যার সৃষ্টি হয়েছে ব্যাপক পরিমাণ বৃষ্টিপাত হওয়ার জন্য। আমাদের পশ্চিমবঙ্গেও কিছু কিছু জেলায় বন্যা হতে দেখা দিয়েছে, বন্যা হয়েছে, এবং আশা করা হচ্ছিল লা নিনার প্রভাবে এবছর হয়তো শীতের মাত্রাটা অনেকখানি বৃদ্ধি পাবে,
হয়তো আমাদের এই অংশে সেই অর্থে প্রচুর পরিমাণ শীত আমরা উপভোগ করতে পারিনি, কিন্তু লা নিনার প্রভাবে বেশ কিছু জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে তুষারপাত হতে দেখা গেছে। ঠিক আছে, দেখো এই হচ্ছে লা নিনা, তার প্রভাবে পৃথিবীতে তার কেমন অবস্থাটা হয়। আর এটা হচ্ছে এল নিনো, অর্থাৎ কোথায় কোথায় এল নিনোর প্রভাবটা লক্ষ্য করা যায়। দেখো এই অংশে লা নিনার জন্য ঠিক এই অংশে কিন্তু উষ্ণতর অংশ লক্ষ্য করা যাচ্ছে, এই অংশে ঠান্ডা লক্ষ্য করতে পারছি। আর ঠিক এল নিনোর ঠিক বিপরীত অবস্থা হচ্ছে যে বছরে আসে, এই অংশে দেখো বৃষ্টিপাত হচ্ছে এবং এই অংশে গরম উষ্ণতা অংশ আমরা এখানটায় লক্ষ্য করতে পারছি। তো আমি এখানটাতে তোমাদের সামনে এই ছবিটার মাধ্যমে লা নিনা এবং এল নিনোর যে পার্থক্য, সেটা সময় ভেদে যে পার্থক্য, সেটা আমি তোমাদের সামনে দেখালাম। ঠিক আছে, তাহলে এতক্ষণে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করলাম তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। কারোর কোথাও কি কোনো সমস্যা রয়েছে? আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, এই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে রেখেছি, খুবই সহজ সহজ প্রশ্ন, যে প্রশ্নগুলো আমরা আলোচনা করতে করতে তোমাদেরকে আমি বারবার বলেছি এবং তোমরাও তার সুন্দরভাবে রিপ্লাই করেছো, খুব মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা শুনেছো। আশা করব তোমরা এরকম ভাবেই সহযোগিতা করবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো সবাই বাড়ি থেকে একবার ভালো করে উত্তরগুলো দেখে আসবে। আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ।